আবার আচ্ছা, একটু টেকনিক্যাল সমস্যা হয়েছিল, সেজন্য দুঃখিত। আমরা ফিরে আসি আবারও আমাদের প্রশ্নে। প্রশ্ন নম্বর 229, যে সুয়েজ খাল কোথায় অবস্থিত? আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, কারণ সুয়েজ খাল নিয়ে অন্য আরেকটি প্রশ্ন গত একটি ক্লাসে মানে আমরা আলোচনা করেছি। সো সুয়েজ খাল আসলে মিশরে অবস্থিত, তাই না? যেটি 1859 সালে খনন করা হয়েছিল এবং 1956 সালে এটি জাতীয়করণ করে মিশর। তো সুয়েজ খাল গুরুত্বপূর্ণ একটি খাল, আমাদের এটি পড়তে হবে। সুয়েজ খাল নিয়ে আজকে আরেকটা প্রশ্ন আছে আমার এই ক্লাসেই। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল? 50তম বিসিএসে প্রশ্ন এসেছে যে যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে কোন স্টেট কিনেছিল। যুক্তরাষ্ট্র পৃথিবীর এমন একটি দেশ যেটি নিজের ভূখণ্ডের বাইরেও অন্য দুটি দেশের কাছ থেকে বৃহৎ দুটি ভূখণ্ড ক্রয় করেছিল। তার মধ্যে একটি হচ্ছে ফ্রান্সের কাছ থেকে লুইসিয়ানা রাজ্য ক্রয় করে, আরেকটা হচ্ছে রাশিয়ার কাছ থেকে আলাস্কা, যেটি আয়তনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্য, সেটি কিন্তু ক্রয় করেছিল। তাহলে যুক্তরাষ্ট্র ফ্রান্সের নিকট থেকে লুইসিয়ানা ক্রয় করেছিল এবং এটি ঘটেছিল 1803 সালে। 1803 সালে 15 বিলিয়ন ডলারে, 15 বিলিয়ন ডলারের বিনিময়ে 1803 সালে ফ্রান্সের কাছ থেকে লুইসিয়ানা নামক রাজ্যটি যুক্তরাষ্ট্র ক্রয় করে নেয়। অন্যদিকে 1867 সালে রাশিয়ার কাছ থেকে তারা কি কিনে? আলাস্কা, রাশিয়ার নিকট হতে আলাস্কা, হ্যাঁ, ক্রয় করে। আলাস্কা কি করে? ক্রয় করে। কে ক্রয় করে? যুক্তরাষ্ট্র। এই দুটি তথ্য অবশ্যই মনে রাখবেন, এটি কিন্তু 50তম বিসিএস এ প্রশ্নটি এসেছে। পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? আমরা জানি পৃথিবীতে এই পর্যন্ত দুটি বিশ্বযুদ্ধ হয়েছে, যার একটি হয়েছে 1914 থেকে 18 পর্যন্ত, আর আরেকটি হয়েছে 1939 থেকে 45 সাল পর্যন্ত। তো প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়েছিল একটি চুক্তির মাধ্যমে, সেটির নাম হচ্ছে ভার্সাই চুক্তি। 1919 সালে, সালটি ছিল 1919 সালের 28 জুন তারিখে ফ্রান্সের ভার্সাইয়ে অক্ষশক্তি এবং মিত্র শক্তির মধ্যে এই চুক্তি হওয়ার মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছিল। আমরা পরের প্রশ্নে যাব। জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি? মানে জাতিসংঘের জন্মের আগে তার মতোই আরেকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কে ছিল, কোনটি ছিল, সেটি প্রশ্ন। ইউনাইটেড নেশনস, লিগ অফ নেশনস, কমিউনিটি অফ নেশনস, অ্যাসোসিয়েশনস অফ নেশনস। হ্যাঁ, জাতিসংঘ এটি আসলে ইউএন, জাতিসংঘের ইংরেজি নাম কি? ইউনাইটেড নেশনস, ইউএন। এটি 1945 সালে প্রতিষ্ঠিত হয়। তার আগে লিগ অফ নেশনস নামে, ওই যে 1919 সালে ভার্সাই চুক্তি হলো, প্রথম বিশ্বযুদ্ধের পর আমেরিকার ওই সময়ের প্রেসিডেন্ট উড্রো উইলসন তিনি বিশ্ব শান্তির জন্য
14টি প্রস্তাব করেছিলেন। এই 14 দফা তাকে বলা হয় 14 পয়েন্টস অফ উইড্রো উইলসন। এবং এই উইড্রো উইলসনের 14 দফার 14 নম্বর দফায় বলা হয়েছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান থাকবে যেটি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে। এরই প্রেক্ষিতে 1920 সালে, সালটি ছিল 1920, এবং 1920 সালের 10th জানুয়ারি এই লিগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়। প্রশ্ন কিন্তু এটিও কত সালে কত তারিখে প্রতিষ্ঠিত হয় এটিও পরীক্ষায় আসবে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত এই প্রতিষ্ঠানটি টিকে ছিল। পরের প্রশ্ন, জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? জাতিসংঘের যে মহাসচিব যারা আছেন তার মধ্যে 1945 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রথম মহাসচিব কে ছিলেন এটি প্রশ্ন। ট্রিক ভ্যালি, কুর্ট ওয়াল্ডহেইম, পেরেজ দ্য কুয়েলার নাকি উথান্ট? উথান্ট তিনি ছিলেন, আমরা একটু দেখি, উথান্ট ছিলেন মায়ানমারের নাগরিক এবং তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বা জাতিসংঘের মহাসচিব ছিলেন। পেরেজ দ্য কুয়েলার তিনি প্রথম ছিলেন না, কুর্ট ওয়াল্ডহেইম তিনিও প্রথম ছিলেন না, প্রথম ছিলেন ট্রিক ভ্যালি। এবার আপনার কাছে প্রশ্ন হচ্ছে এই ট্রিক ভ্যালি কোন দেশের নাগরিক? তিনি কোন দেশের নাগরিক ছিলেন এটি হচ্ছে প্রশ্ন। ট্রিক ভ্যালি কোন দেশের নাগরিক ছিলেন? জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিক ভ্যালি ছিলেন, তিনি কোন দেশের নাগরিক ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার সবাই দিবেন, ঠিক আছে? আর বর্তমান মহাসচিবের নাম কি এটিও সাথে সাথে লিখবেন যে বর্তমান মহাসচিবের নাম কি। পরের প্রশ্নে যাব আমরা, 234 নম্বর প্রশ্ন। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা সংক্ষেপে আমরা যাকে এনডিবি বলি, এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এটি 2014 সালে প্রতিষ্ঠিত হয়। এনডিবি প্রতিষ্ঠিত হয় কত সালে? 2014 সালে। 2014 সালে প্রতিষ্ঠিত হওয়া, আমরা নিশ্চয়ই ব্রিক্সের নাম শুনেছি, ব্রিক্স ব্যাংক নামেও প্রতিষ্ঠিত। এর অপর নাম হচ্ছে ব্রিক্স ব্যাংক, ব্রিক্স ব্যাংক। এর আরেক নাম কি? এটি তাহলে কি এর অপর নাম? অপর নাম হচ্ছে ব্রিক্স ব্যাংক। এটি 2014 সালে প্রতিষ্ঠিত হয়। এবার প্রশ্ন হচ্ছে, আচ্ছা আপনারা অ্যান্সার দিয়েছেন ট্রিক ভ্যালি নরওয়ের, রাইট? যারা নরওয়ে অ্যান্সার দিয়েছেন, ট্রিক ভ্যালি জাতিসংঘের প্রথম মহাসচিব যিনি ছিলেন তার বাড়ি ছিল নরওয়েতে। যাই হোক, আমরা পরের প্রশ্নে এসেছি। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিভি এর অপর নাম হচ্ছে ব্রিক্স ব্যাংক। এটি 2014 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এর সদর দপ্তর চীনের সাংহাইতে অবস্থিত। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 50তম বিসিএস এ এনডিবি থেকে কিন্তু প্রশ্ন এসছে। তো অবশ্যই এটি মনে রাখতে হবে যে এনডিবি বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা ব্রিক্স ব্যাংকের সদর দপ্তর চীনের সাংহাইতে অবস্থিত। পরের প্রশ্ন, বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি? বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবনের নাম কি? প্রধানমন্ত্রীর বাসভবনের নাম কি? পাশাপাশি আরও কিছু দেশ যেমন ভারত, শ্রীলঙ্কা, নেপাল, তারপরে হচ্ছে রাশিয়া, তুরস্ক, তারপরে হচ্ছে এরকম আমেরিকা, এরকম কয়েকটি দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর, ব্রিটেন প্রধানমন্ত্রীর বাসভবনের নাম জানতে হবে। তো বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবনের নাম হচ্ছে বঙ্গভবন। আর গণভবন সেটি ছিল প্রধানমন্ত্রীর বাসভবন, যেটি বর্তমানে জুলাই জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই না? তাহলে বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম হচ্ছে বঙ্গভবন, মনে রাখতে হবে। 36 নম্বর প্রশ্ন, উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কোনটির অধীনে? মানে বাংলাদেশে একটি ব্যুরো আছে যেটির নাম হচ্ছে উপ আনুষ্ঠানিক শিক্ষা। এই ব্যুরো, উপ আনুষ্ঠানিক শিক্ষা কি আমি অন্য একটি ক্লাসে বলেছি, আজকে একেবারে সংক্ষেপে বলি। উপ আনুষ্ঠানিক শিক্ষা হচ্ছে ধরেন যে আনুষ্ঠানিক শিক্ষা, শিক্ষা ব্যবস্থা কয়েক ভাগে বিভক্ত, আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, উপ আনুষ্ঠানিক, এরকম কয়েকটি ভাগে বিভক্ত। আর আরেকটা হচ্ছে পারিবারিক, 4টি ভাগে বিভক্ত। তো আনুষ্ঠানিক শিক্ষা হচ্ছে যেগুলো স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষাগুলো দেওয়া হয় আনুষ্ঠানিক। অনানুষ্ঠানিক শিক্ষা হচ্ছে যে মানুষ জীবনে ঠেকে ঠেকে যা শিখে, জীবনের অভিজ্ঞতা থেকে, সেগুলো অনানুষ্ঠানিক শিক্ষা। আর উপ আনুষ্ঠানিক শিক্ষা হচ্ছে মানে মানুষের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য যেগুলো ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় বা বিশেষ শ্রেণীর জন্য যে ব্যবস্থা করা হয় সেগুলো হচ্ছে উপ আনুষ্ঠানিক শিক্ষা। যেমন আপনি বিসিএস ক্যাডার হলে আপনাকে নাইমে, বিসিএস শিক্ষা ক্যাডার হলে নাইমে গিয়ে ট্রেনিং নিতে হয়।
প্রাইমারি টিচার হলে আপনাকে পিটিআই এ ট্রেনিং নিতে হয়। এগুলো হচ্ছে উপ আনুষ্ঠানিক শিক্ষা। তো এই উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নিচের কোনটির অধীনে? শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর। উত্তর হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মনে রাখবেন, ইম্পর্টেন্ট প্রশ্ন, যারা প্রাথমিক প্রাইমারির পরীক্ষা দিবেন অথবা নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া এখানে দেখা যাচ্ছে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের উপজেলা প্রোগ্রামার কোঅর্ডিনেটর 2020 সালের প্রশ্নটি এসেছে, তার মানে এর বাইরেও প্রশ্নটি আসে বা আসবে। পরের প্রশ্ন, ভ্যাট চূড়ান্তভাবে পরিশোধ করেন কে? ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, VAT। ভ্যাট চূড়ান্তভাবে ভ্যাট আসলে কে দেয়? ক্রেতা দেয়, ভোক্তা দেয়, বিক্রেতা দেয়, নাকি উৎপাদনকারী দেয়? আমি একটা প্রোডাক্ট প্রডিউস করলাম, মনে করেন আমি বিস্কুট, হ্যাঁ, বা চানাচুর বা এরকম টাইপের সাবান, শ্যাম্পু, যাই হোক, যেগুলো আমরা ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করি, বা যে কোনো প্রোডাক্ট উৎপাদন করলাম। এবার ওখানে তো ভ্যাট দিতে হবে সরকারকে, ভ্যাটটাকে আমি দিব। এবার আমি বিক্রি করে দিলাম, ভ্যাটটাকে আমি দিব। আমি কিনলাম, কিনে আবার বিক্রি করে দিলাম, ভ্যাটটাকে আমি দিব, নাকি লাস্ট পর্যায়ে ধরেন আমি একটা সাবান কিনে গায়ে মাখলাম, শ্যাম্পু কিনে চুলে মাখলাম, হ্যাঁ, ফেস ওয়াশ কিনলাম, ইত্যাদি কিনলাম, বা কোনো খাবার কিনে খাইলাম, আমি হচ্ছি ভোক্তা। তো এই ভ্যাট সর্বশেষ আসলে চূড়ান্তভাবে ভোক্তাকেই পরিশোধ করতে হয়। আমি আপনার জন্য, আপনি যে ফেস ওয়াশ ইউজ করছেন, আপনি যে শ্যাম্পু সাবান ইউজ করছেন, আপনি যে খাবার কিনে খাচ্ছেন, সেটা আমি প্রডিউস করেছি, আপনার কাছে বিক্রি করেছি, আমি সরকারকে ভ্যাট দিয়েছি, কিন্তু আমি পকেট থেকে দেই নাই। এর আগের ক্লাসে একদিন বুঝিয়েছিলাম যে ভ্যাট কিভাবে সরকারের ঘরে যায়। তো ফাইনালি ভ্যাট আসলে ভোক্তাকেই দিতে হয়, মনে রাখবেন। পরের প্রশ্ন, বিএসটিআই এর পূর্ণ অভিব্যক্তি বা পূর্ণ রূপ কি? বিএসটিআই, আপনি যখন বাজার থেকে কোনো প্রোডাক্ট কিনেন তখন একটা এরকম সিল দেখতে পান নিশ্চয়ই, এরকম ত্রিভুজাকৃতির শেপের মধ্যে একটা শেপ পান, যেখানে বিএসটিআই দুই পাশে, তিন পাশে লেখা থাকে। এই বিএসটিআই এর পূর্ণ রূপ কি? আমরা যদি দেখি কোনো প্রোডাক্টে বিএসটিআই এর সিল আছে, তখন আমরা মোটামুটি নিশ্চিন্তে খাই যে না, জিনিসটা ভালো, ভেজাল নাই, নির্ভেজাল একটা জিনিস, মানে যে স্ট্যান্ডার্ডে এটি বানানো উচিত, যে উপাদান উপকরণগুলো থাকা উচিত, তার সবগুলোই আছে। তো এর পূর্ণ রূপ আসলে কি? বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, বিএসটিআই এর পূর্ণরূপ কি? এটি। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাব। ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা? আপনি মোটরসাইকেল চালান, কার চালান, বাস, ট্রাক, যা চালান, রাস্তা দিয়ে যেই যানবাহনগুলো ছোট থেকে বড় চালানো হয়, তার জন্য কি প্রয়োজন হয়? ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হয়। তো বাংলাদেশের কোন প্রতিষ্ঠান ড্রাইভিং লাইসেন্স প্রদান করে? বিআরটিসি, বিটিআরসি, বিআরটিসি, বিআরটিএ, নাকি বিএসটিআই? উত্তর হচ্ছে বিআরটিএ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। এই বিআরটিএ এই সংস্থা কি করে? বাংলাদেশের নাগরিকদের জন্য ড্রাইভিং লাইসেন্স প্রদান করে। মনে রাখবেন, এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় কত সালে? হয়তো এই ক্লাসটি করার সময় আপনি চা খাচ্ছেন, তো আপনি যে চা খাচ্ছেন, এই চা বাংলাদেশে প্রথম কখন চাষ শুরু হয়েছিল? দুটি প্রশ্ন হয়, একটা হচ্ছে প্রথম চাষ, আর আরেকটি হচ্ছে প্রথম বাণিজ্যিক ভিত্তিতে বাণিজ্যিক চাষ। দুটি প্রশ্ন। এই প্রথম চাষ হয়েছিল চট্টগ্রামে, ঠিক আছে, চট্টগ্রামে 1840 সালে। তো আমরা অপশনে কিন্তু চট্টগ্রাম পাচ্ছি না, তাহলে অপশনে আমাদের দ্বিতীয়টা পিক করতে হবে, যে বাণিজ্যিকভাবে চাষ শুরু হয় মালনীছড়ায়। হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে সিলেটের মালনীছড়া। এটা লিখলাম না। বাংলাদেশে প্রথম, যদি প্রশ্নটা এরকম হয় চায়ের চাষ আরম্ভ হয় কখন, এখানে যদি অপশন চট্টগ্রাম থাকতো তাহলে উত্তর হতো চট্টগ্রাম। যেহেতু চট্টগ্রাম নাই,
তাহলে অ্যান্সার হবে সিলেটের মালনীছড়ায়। অ্যাকচুয়ালি এটা এই প্রশ্নের উত্তর যে 1857 সালে সিলেটের মালনীছড়ায় প্রথম, কত সালে? 1857 সালে সিলেটের মালনীছড়ায় প্রথম বাণিজ্যিক ভিত্তিতে চায়ের চাষ আরম্ভ হয়। পরের প্রশ্ন, বাংলাদেশের জ্বালানি তেল শোধনাগার কোথায় অবস্থিত? বাংলাদেশ যে জ্বালানি তেল কিনে এগুলো কিন্তু অপরিশোধিত তেল কেনা হয়। এই অপরিশোধিত তেল, ক্রুড অয়েল যাকে বলে, এটি কিনে এনে চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারি আছে। চট্টগ্রামের পতেঙ্গায় নাম কি? ইস্টার্ন রিফাইনারি, যেটি 1963 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই ইস্টার্ন রিফাইনারিতে এটি কি করা হয়? রিফাইন করা হয়। রিফাইনারি, ইস্টার্ন রিফাইনারিতে এটি রিফাইন করা হয়। এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বললাম? 1963 সালে। ঠিক আছে, এটি চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত। পরেরটা, বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? সহজ একটি প্রশ্ন। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? মণিপুরী, এগুলো আপনাকে জানতে হবে। বাংলাদেশের যে কালচারাল যে হেরিটেজগুলো আছে এগুলো আপনাকে জানতে হবে। গম্ভীরা কোন অঞ্চলের, মণিপুরী কোন অঞ্চলের, ভাওয়াইয়া, ভাটিয়ালি, চটকা, হ্যাঁ, এগুলো কোন অঞ্চলের জানতে হবে। মণিপুরী তাহলে সিলেট অঞ্চলের নৃত্য, বিশেষ ধরনের নৃত্য, যেটি সিলেটের মণিপুরে, মানে কি সিলেট অঞ্চলে, মানে এটি সিলেট অঞ্চলের নৃত্য। যাই হোক, পরেরটা 43 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে? বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে? বাংলাদেশে প্রথম 1974 সালে, সালটি ছিল 1974, স্বাধীনতার পর প্রথম 1974 সালে বাংলাদেশে আদমশুমারি অনুষ্ঠিত হয়। আদমশুমারি অনুষ্ঠিত হয় কত বছর পর পর? একটু মনে রাখেন, প্রাসঙ্গিক, 10 বছর পর পর আদমশুমারি অনুষ্ঠিত হয়। তো বাংলাদেশে 1974 সালে আদমশুমারি অনুষ্ঠিত হয়ে এ পর্যন্ত 2022 সালে সর্বশেষ আদমশুমারিটি, যেটি জনশুমারি নাম দেওয়া হয়েছে, অনুষ্ঠিত হয়েছে। আপনার কাছে প্রশ্ন, 2022 সালে কততম এই জনশুমারি অনুষ্ঠিত হয়েছে? সর্বশেষ হয়েছে 2022 সালে, এটি তাহলে কততম ছিল একটু জানাবেন। 244 নম্বর প্রশ্ন, ভঙ্গিল পর্বত সৃষ্টির কারণ কি? ভূগোল থেকে একটি প্রশ্ন। 50তম BCS এ পর্বত থেকে প্রশ্ন এসছে, নিচের কোনটি ভঙ্গিল, আগ্নেয় এবং স্তূপ পর্বতের উদাহরণ? ভঙ্গিল পর্বত ছিল রকি, আগ্নেয় ছিল হচ্ছে অপশন মনে পড়ছে না, আর স্তূপ পর্বত ছিল ব্ল্যাক ফরেস্ট। তো পর্বত 4 ধরনের হয় গঠন অনুযায়ী, ভঙ্গিল, আগ্নেয়, স্তূপ, তারপরে ল্যাকলিথ, এরকম কয়েকটা ধরন হয়। তো এর মধ্যে ভঙ্গিল পর্বত কেন সৃষ্টি হয়? মনে রাখবেন, পৃথিবীর যেগুলো বড় বড় পর্বত সেগুলো কিন্তু ভঙ্গিল বা ভাঁজ পর্বত বা ফোল্ড মাউন্টেন বলা হয় ইংরেজিতে, ফোল্ড মাউন্টেন বলে। তো ফোল্ড হয় কেমনে বলেন তো? ফোল্ড হয় ভূপৃষ্ঠের কোনো অংশে প্রবল পার্শ্বচাপ সৃষ্টি হলে আসলে ভঙ্গিল পর্বত। একটা সোজা ভূমি আছে, এই ভূমিতে যদি আরেকটা ভূমি এসে ধাক্কা দেয়, পার্শ্বচাপ লাগে, তখন এই ভূমিটি এরকম ভাঁজ হয়ে যায়, এবং ভাঁজ হয়ে যাওয়ার ফলে এইগুলো পর্বতের সৃষ্টি হয়। বিশ্বের সকল বড় বড় পর্বত ভঙ্গিল পর্বতের অন্তর্ভুক্ত, মনে রাখতে হবে। 245 নম্বর প্রশ্ন, সুয়েজ খাল কোন দুটি মহাদেশকে বিভক্ত করেছে? সুয়েজ খাল সম্পর্কে এ পর্যন্ত আমরা 3টি প্রশ্ন জেনেছি। 1, সুয়েজ খাল কোন দেশে অবস্থিত? আজকের ক্লাসেই ছিল। 2, সুয়েজ খাল কারা খনন করে বা কত সালে খনন করে, এরকম একটা প্রশ্ন আগের একটা ক্লাসে আমি রেখেছিলাম। আর আজকে হচ্ছে সুয়েজ খাল কোন দুটি মহাদেশকে বিভক্ত করেছে, এটি একটি প্রশ্ন। ঠিক আছে, সুয়েজ খাল লোহিত এবং ভূমধ্য সাগরকে যুক্ত করেছে। এই পাশে এটি ভূমধ্য সাগর ছিল, এটি ছিল কি ভূমধ্য সাগর, এইখানে ছিল লোহিত সাগর, এইখানে ছিল লোহিত সাগর, এর নাম কি লোহিত সাগর। এইবার মাঝখানে যে ছোট্ট জায়গাটা, এই দুটাকে অ্যাড করে যে দিয়েছে তার নাম হচ্ছে
সুয়েজ খাল। সুয়েজ খাল, সুয়েজ খালের এ পাশে আছে আফ্রিকা, এ পাশে কি আফ্রিকা, আর এ পাশে আছে এশিয়া। এশিয়া, তাহলে উত্তর কি হলো আমাদের? সুয়েজ খাল কোন দুটি মহাদেশকে বিভক্ত করেছে? সুয়েজ খাল, আপনারা ক বলছেন অনেকেই, সুয়েজ খাল এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে। এর আগে আমি একটা প্রণালী পড়িয়েছিলাম যে প্রণালী এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে। এশিয়া, এই এশিয়া এবং আফ্রিকার মধ্যে কয়েকটা জিনিস অবস্থিত। এক, সুয়েজ খাল। দুই, লোহিত সাগর। তিন, এখানে আছে বাব এল মানদেব প্রণালী। হ্যাঁ, এই জায়গাটা একটু সোজা করে দিই আমরা। এই জায়গার নাম হচ্ছে বাব এল মানদেব প্রণালী। কি নাম? বাব এল মানদেব প্রণালী। এটা, এই তিনটি জলরাশি, সুয়েজ খাল, লোহিত সাগর আর বাব এল মানদেব প্রণালী, এই তিনটি জলরাশি এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে। মনে থাকবে? খুবই ইম্পর্টেন্ট তিনটা তথ্য দিলাম। এটা হচ্ছে এশিয়া, এটা হচ্ছে আফ্রিকা। এই এশিয়া থেকে আফ্রিকাকে তিনটি জলরাশি আলাদা করেছে। এপাশ থেকে যদি আমরা বলি তাহলে এক নম্বরে আছে সুয়েজ খাল, দুই নম্বরে আছে লোহিত সাগর, আর তিন নম্বরে আছে বাব এল মানদেব প্রণালী। এই তিনটি জলরাশি এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে। অবশ্যই মনে রাখতে হবে, এই প্রশ্নটি অনেকবার এসেছে, আরো অনেকবার ইনশাল্লাহ পরীক্ষায় আসবে। আজকে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন নাম্বার 245-এ চলে এসেছি। কথা ছিল আজকে 245 পর্যন্ত প্রশ্ন আমরা সলভ করব। সো আমরা ক্লাসের একেবারেই শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। শেষ করব আজকের ক্লাস। তাহলে আপনি জানান যে আজকের ক্লাসে নিজ থেকে নিজে নিজে কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আপনার ডে বাই ডে ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, আপনার পড়ার কোনো উন্নয়ন আপনি করতে পারছেন কিনা, আপনি প্রিভিয়াস প্রশ্নগুলো ভুলে গেছেন কিনা নাকি মনে রাখতে পারছেন, সেগুলো জানাবেন কমেন্টে। আমি শাহিন স্যার এই মুহূর্তে বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।